ফিল্ম স্টারদের কেনা পছন্দ করে, সবারই নিজ নিজ পছন্দের স্টার থাকে। আর যদি আপনার পছন্দের ফিল্ম স্টারের সাথে আপনি ডিনার করার, লং ড্রাইভে যাওয়ার সুযোগ পান, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? সুন্দরী মেয়েদের এই অনুভূতিকে পুঁজি করে তাদের পছন্দের স্টারের সাথে দেখা করানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে খুন করছে এক সাইকো সিরিয়াল কিলার। এই কিলার এমনই চতুর, যাকে ধরতে গিয়ে খোদ পুলিশই তার ফাঁদে পড়ে যায়। এমন টুইস্ট সামনে আসে যা তারা কখনো কল্পনাই করেনি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালের তেলুগু ভাষায় মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার মুভি ইয়ে ভামের কথা। মুভির শুরুতেই আমাদের যোগেন্দর নামে এক ব্যক্তিকে দেখানো হয়। যোগেন্দর একটি বাড়িতে এসেই দেখতে পায় তার স্ত্রী হারিকা হার্ষা নামে এক ছেলের সাথে বেডে শুয়ে আছে। যোগেন্দরকে দেখা মাত্রই হার্ষা ভয়ে ক্ষমা চাচ্ছে আর কাপড় পরছে। কিন্তু হারিকা জানতে চায়, তুমি কি জন্য এসেছ? আমার চয়েস কেমন দেখতে? যোগেন্দর শুধু জানতে চায়, এসব কেন করছো? হারিকা বলে, ওর নাম হার্ষা, ও একটা ওয়েব সিরিজে হিরোর অভিনয় করেছে, একটা ফিল্মের চুক্তিও সাইন করেছে। ও আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব করতে পারে। আর শোনো, আমার এই বডিটা না সুপার ডিলাক্স, এটা ভালো কাউকে ডিজার্ভ করে, তোমার মতো মানুষের জন্য না, বুঝলে? এখন থেকে তুমি আর আমাকে টাচ করতেও পারবে না। এটা বলা মাত্রই রাগে যোগেন্দর তার সাথে থাকা ছুরিটা বের করে সোজা হারিকার গালে ঢুকিয়ে দেয়। এরপর হার্ষাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। এতক্ষণে হারিকা বাঁচার জন্য পালাতে গিয়ে পা পিছলে দোতলা থেকে পড়ে স্পটেই মারা যায়। এখান থেকে সিন শিফট হয়। কেউ একজন একটি টায়ার রিপেয়ারকারী এক ছেলেকে কিছু লিফলেট আর টাকা দিয়ে যায়। আর ঠিক পরবর্তী দিনই ওই ছেলেটি গার্লস কলেজের গেটে গিয়ে মেয়েদেরকে ওই লিফলেট দিয়ে বলতে থাকে যে কিউআর কোড স্ক্যান করলেই প্রবাসীর সাথে ডিনার করার সুযোগ থাকছে, তাই কন্টেস্টে জিততে দ্রুত কিউআর কোড স্ক্যান করতে হবে। আর এটা শুনেই অনেকেই বিশ্বাস করছিল, আবার অনেকেই ফেক মনে করছে। তবে কীর্তি নামে এই মেয়েটির প্রবাসকে খুব পছন্দ করে, তাই প্রবাসীর সাথে দেখা করার এই সুযোগ সে মিস করতে চায় না। এজন্য বান্ধবীদের শত নিষেধ সত্ত্বেও কীর্তি কিউআর কোড স্ক্যান করে তার সব ডিটেলস দিয়ে দেয়। আর তখনই দেখতে পায় সে সিলেক্ট হয়েছে। এটা দেখে কীর্তি খুশিতে আত্মহারা। এরপর সিন চলে যায় রাতে। কন্টেস্টের শর্ত মতো কীর্তিকে পিক করে একটি স্পটে নিয়ে আসা হচ্ছে। অ্যারেঞ্জমেন্ট দেখে কীর্তি যেন নিজেকেও মুভির মধ্যে ফিল করছে। প্রবাসের সাথে ডিনার বলে কথা। এরপরই সেখানে সেই ব্যক্তির এন্ট্রি হয় যার সাথে কীর্তি ডিনার করবে। তবে সে প্রভাস নয়, সে যোগেন্দর। কীর্তি প্রথমে ভাবছিল হয়তো এরপর প্রভাস আসবে, তাই বারবার প্রভাসের কথা জানতে চাচ্ছিল। কিন্তু যোগেন্দরের কথায় কীর্তি স্পষ্ট বুঝতে পারছে সে ফাঁদে পড়েছে। এজন্য কীর্তি দ্রুত চলে যেতে চাচ্ছিল, কিন্তু যোগেন্দর কীর্তিকে জোর করে বসিয়ে তার সাথে ডিনার করতে বাধ্য করে। যোগেন্দর বলে, ভিন্ন একটা এক্সপিরিয়েন্স হবে। যোগেন্দরের কথা, প্রবাসীর সাথে ডিনার করতে কোনো সমস্যা ছিল না, আর আমার সাথে ডিনার করতে তোমার সমস্যা কি? কীর্তিও ভয়ে ভয়ে ডিনার করছিল, আর যোগেন্দরও বিভিন্ন বাহানায় কীর্তির শরীরে স্পর্শ করছিল। কীর্তিও কিছু করতে পারছে না, কারণ যোগেন্দর কীর্তির পা দুটো তার দিয়ে বেঁধে দিয়েছে। তার উপর হাতে ছুরি দেখে কীর্তিও প্রাণের ভয়ে চুপ করে আছে। সিন চলে যায় পরবর্তী দিন, ভিকারাবাদ পুলিশ স্টেশনে। ইনি হচ্ছেন এসআই সৌমিয়া। সৌমিয়া আজই চাকরিতে যোগদান করতে এসেছে, তবে মনে মনে শুধু ভাবছে যে মেয়ে হয়ে পুলিশের চাকরি নেয় তার বাবা তাকে অনেক বারণ করেছিল। সে বলেছিল, তুই মেয়ে মানুষ, তুই কেন এই পুলিশের চাকরি করবি? এইসব চাকরি মেয়েদের জন্য না। আমি শিওর তুই 1 মাসও টিকতে পারবি না। তবে এই সকল কথাকে উপেক্ষা করে, এই সব কিছুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সৌমিয়া আজ ট্রেনিং শেষ করে প্রথম চাকরিতে যোগদান করতে এসেছে। তবে সৌমিয়া যখনই থানায় ঢুকবে তখনই কীর্তি তার 2 বান্ধবীকে নিয়ে কমপ্লেন করতে আসে। কনস্টেবল গঙ্গা জানতে চায়, তোমাদের সাথে কি হয়েছে? কীর্তি জানায়, কন্টেস্টে জিতলে প্রবাসীর সাথে ডিনার করতে পারবো, এমন কন্টেস্ট দেখে আমি পার্টিসিপেট করেছিলাম। কথা মতো সিলেক্ট হওয়ার পর আমাকে ভিকারাবাদ ফার্ম হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রবাসের কথা বলে যোগেন্দর নামে এক ব্যক্তি এসে আমার পা বেঁধে আমাকে জোর করে বিরিয়ানি খাওয়ায়। এরপর আমার পায়ের বাঁধন খুলে আবার হোস্টেলে ড্রপ করে দেয়। গঙ্গা জানতে চায়, সে কি কিছু করেছে তোমার সাথে? কীর্তি বলে, না। গঙ্গা বলে, কিছু করেনি, শুধু বিরিয়ানি খাইয়ে ছেড়ে দিয়েছে, এটাই লিখব? আমাদের বোকা পেয়েছ? আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কেস আছে, তোমাদের সব ফালতু বিষয় নিয়ে পড়ে থাকার সময় আমাদের নেই। তখনই এসআই আভি এসে জানতে চায় কি হয়েছে। আর আভিকে দেখার পর কীর্তি তার বান্ধবীদের বলে, আমি কোনো কমপ্লেন করতে চাই না, চল তোরা।
এই বলে তারা বেরিয়ে যায়। এরপর সৌমিয়া আবির সাথে কথা বলে। আবি ও সৌমিয়ার জয়নিং লেটার দেখে সৌমিয়াকে ফাইল সেকশনের দায়িত্ব দেয়। কি আর করার, নতুন চাকরি। বেচারি সৌমিয়া সারাদিন বসে বসে ফাইল দেখে দেখে তা কম্পিউটারে এন্ট্রি করতে থাকে। সারাদিন এসব করে সন্ধ্যা নাগাদ সৌমিয়া যখন বাড়িতে ফিরে যায়, তখনই সৌমিয়ার বাবা এসে বলে, আমি আগেই বলেছিলাম এসব কাজ তোর জন্য না। আবি স্যারও ভালো করে জানে কাকে কোন কাজ দিতে হবে, তাই তো গানের বদলে ফাইল ধরিয়ে দিয়েছে। সৌমিয়ার ভাইও বিভিন্ন কথা শোনাচ্ছিল। তখনই সৌমিয়ার মা এসে তাদেরকে থামিয়ে দেয় এবং বলে, ফাইলের কাজ দিয়েছে তো কি হয়েছে, অকাজে যারা বসে থাকে তারা এসব কি বুঝবে। এখান থেকে সিন চলে যায় পরবর্তী দিন। ভিকারাবাদের একটি রিসোর্টে উঠতি বয়সী সব মডেলরা একটি অ্যাডের জন্য অডিশন দিতে এসেছে। এর মধ্যে আনুষা নামে এই মেয়েটি তার বান্ধবীকে বলছিল, যতক্ষণ না পপুলার হতে পারবি ততক্ষণ টাকা আসবে না। আমি শুধু একটি সুযোগ চাই, আর তার জন্য আমি সব কিছু করতে রাজি। বলতে বলতে আনুষার ডাক পড়ে। আনুষাও এই সুযোগটি নিতে অডিশন রুমে গিয়েই সামনে থাকা ব্যক্তির মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। সে অবশ্য বুঝতে পারছে যে আনুষা কিসের ইঙ্গিত দিচ্ছে। এক পর্যায়ে তো সে বলেই দেয়, আপনি সিলেক্টেড। শুনে তো আনুষার বিশ্বাসই হচ্ছিল না। তবে যখনই লোকটি আনুষাকে অ্যাডের জন্য অ্যাডভান্সের চেক ধরিয়ে দেয়, তখন আনুষা কনফার্ম হয়। আনুষা জানতে চায় হিরোকে থাকবে। লোকটি জানায় জুনিয়র এনটিআর। এটা শুনে আনুষার তো মনে হয় আকাশ থেকে পড়ল। এই কাস্টিং ম্যানেজার অ্যাডের ফটোশ্যুটের জন্য আনুষার থেকে এগ্রিমেন্টও সাইন করিয়ে নেয়। এরপর সিন চলে যায় থানায়। সৌমিয়া গঙ্গার সাথে অনেকটাই ঘনিষ্ঠ হয়ে গেছে। সৌমিয়া গঙ্গাকে চাচা সম্বোধন করে। তারা দুজন একসাথে লাঞ্চ করছিল। সৌমিয়া বলে, আবি স্যারকে ডাকি, কি বলেন চাচা? অবশ্য গঙ্গা বলে, স্যার এসব খাবে না, সে দুপুরে রুটি আর জ্যাম খায়। তারপরও গঙ্গা ডাকে, কিন্তু আবি নিষেধ করে। কিন্তু সৌমিয়া আবার ডাকলে আবি এসে গঙ্গাকে বলে দেয় যে, গঙ্গা, এটা থানা, বাড়ি না, আর বাবা মেয়ের সম্পর্ক এখানে চলবে না। সৌমিয়া জবাবে বলে, বাড়ির থেকে বেশি সময় তো এখানে আমরা কাটাই, তাই থানার সবাইকে পরিবারই ভাবি, আর পরিবারের কাউকে আমরা স্যার বলি না। এটা শুনে আবি চলে যায়। তখন সৌমিয়া বলছিল যে ব্যাচেলর থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে, তাই এসব বোঝে না। আর এর কিছুক্ষণ পর গঙ্গা আবির রুমে গিয়ে তার মেয়ের এনগেজমেন্ট অনুষ্ঠানে দাওয়াত দেয়। তবে আবি জানতে চায় ছেলে মেয়ে কি একে অন্যকে পছন্দ করেছে, যদি করে থাকে তবে বিয়ে দিবেন। গঙ্গা জানায় করেছে। আর আবির মুখে এসব শুনে সৌমিয়া বলছিল, যাক বাবা, ভালো কিছু গুণও তাহলে আছে দেখছি। অন্যদিকে আনুষ্কাকে অ্যাডের জন্য ফটোশ্যুট করতে একটি জায়গায় নিয়ে আসা হয়েছে। আনুষা এসেই দেখতে পায় শ্যুটের জন্য একটি সেটও বানানো, আবার জুনিয়র এনটিআরের সাথে শ্যুট। এটা ভেবে ভেবে সে আনন্দে আত্মহারা। আনুষা এগিয়ে যেতেই দেখে সেটের মধ্যে মিউজিক বাজছে, তাই আনুষা আর নিজেকে ধরে রাখতে না পেরে ডান্স শুরু করে। এরপরই যোগেন্দর এসে আনুষার সাথে জয়েন করে। আনুষাও প্রথমে বিষয়টা হালকাভাবে নিচ্ছিল, কিন্তু যোগেন্দর যখন বারবার আনুষার বডিতে টাচ করতে যাচ্ছিল, তখনই আনুষা জানতে চায় জুনিয়র এনটিআর স্যার কোথায়। যোগেন্দর বলে, কেন, আমার সাথে ডান্স করতে কি সমস্যা তোমার? আজকের জন্য আমি তোমার স্যার, আমি তোমার জন্য যথেষ্ট না? এসো ডান্স করো। কিন্তু আনুষা রাজি হচ্ছে না। যোগেন্দর বলে, তোমাদের মেয়েদের একটাই সমস্যা, অডিশন দেওয়ার সময় বলো সব কিছু করতে রাজি, আর এখন এসো এসো। তখনই আনুষা যোগেন্দরের কোমরে থাকা ওই ছুরিটি নিয়ে যোগেন্দরকে বাধা দেওয়ার চেষ্টা করে। যোগেন্দরও বারবার আনুষাকে ছুরিটি দিতে বলছে। আর এখান থেকেই সিন শিফট হয়। আমাদের গঙ্গার মেয়ের এনগেজমেন্ট পার্টিতে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে সৌমিয়াও এসেছে, কিন্তু আবি এসেছে ইউনিফর্ম পরে। তাই সৌমিয়া আবিকে বলছিল, অনুষ্ঠানে কি ডিউটি করতে এসেছেন? আবি জানায় ডিউটি তার কাছে গুরুত্বপূর্ণ। ডিউটি চলাকালীন সে এক সেকেন্ডও নষ্ট করতে চায় না। এখানে কথায় কথায় সৌমিয়া এটাও জানায় সে মেয়ে বলে তার পরিবার সবসময় ভয় পেয়েছে। কিন্তু সৌমিয়ার কথা, পুলিশের চাকরি করলে আমি যেমন নিজেকে রক্ষা করতে পারবো, তেমনি অন্যকেও পারবো। এখানে সৌমিয়ার কথায় আমরা এটাও বুঝতে পারি সৌমিয়া আবিকে পছন্দ করে। সিন চলে যায় পরবর্তী দিন। গঙ্গা থানার সামনের দোকানে বসে চা খাচ্ছিল। তখন গঙ্গাকে দেখে সৌমিয়াও আসে। আর এর মধ্যেই আভি কল করে দ্রুত তাদেরকে একটি জায়গায় যেতে বলে। বলা মাত্রই তারা সেখানে চলে যায়। মূলত এটি সেই জায়গা যেখানে আনুষাকে আনা হয়েছিল। আর এখানেই আনুষার রক্তাক্ত বডিটি পড়ে আছে। সৌমিয়া দেখতে গিয়ে বিভৎস অবস্থা দেখে বমি আটকে রাখতে পারছিল না। কিন্তু আভি খেয়াল করে ঠিক বুকে ছুরি মারা হয়েছে।
আর আশেপাশে অনেক পায়ের চিহ্ন রয়েছে। ফরেন্সিক এক্সপার্টদের আলামত সংগ্রহ হয়ে গেলে আবি গঙ্গাকে রিপোর্ট লিখতে বলে। আবি বলে, আশেপাশে সব দেখে এটা সেট মনে হচ্ছে না, এটা একটা ফাঁদ। আর এই মেয়ে কোনো ছেলের সাথে এখানে ডান্স করছিল, তাতে মনে হচ্ছে মেয়েটিও নিজ ইচ্ছায় এসেছিল। আর বডিতে অন্য কোনো মার্ক নেই, তাই অ্যাটেম্প টু রেপের কোনো প্রশ্নই আসে না। কোনো গাড়ির চিহ্ন নেই, শুধু মেয়েটির ফোনই মিসিং। মনে হচ্ছে খুনি অনেক অভিজ্ঞ, কোনো ক্লু রেখে যায়নি। ফরেন্সিক এক্সপার্টও জানায়, স্যার কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। আবি এখানের সব কিছু পর্যালোচনা করে এখানের প্রসিডিউর শেষ করে আনুষার বাড়িতে যায় এবং আনুষার বান্ধবীকে প্রশ্ন করলে সে জানায় ও বলেছিল কোনো এক অ্যাডের শ্যুটের জন্য যাচ্ছে। আবি জানতে চায় কার সাথে শ্যুট ছিল। মেয়েটি বলে জুনিয়র এনটিআর স্যারের সাথে। আবি আবার জানতে চায় তারা কি কোনো অডিশন নিয়েছিল। মেয়েটি জানায় প্রগতি রিসিপ্টও নিয়েছিল, তবে আমি তাদের কোনো তথ্য জানি না, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে সেখানে গিয়েছিলাম। এর মধ্যে দেয়ালে আনুষার কিছু ফটো দেখে গঙ্গা বলছিল, স্যার ফটোগুলো দেখেছেন, এমন ছোট ছোট পোশাক পরা, আবার এমন দুর্গম জায়গায় একা গিয়েছিল, এমনটা হওয়া স্বাভাবিক। তবে গঙ্গার কথায় প্রতিবাদ করে সৌমিয়া বলে, তার বডি তার ড্রেস, এতে আপনি বলার কে? আর শর্ট ড্রেস পরলেই কি তাকে খুন করতে হবে? গঙ্গা অবশ্য তার মন্তব্যের জন্য ক্ষমা চাচ্ছিল। আবিও সৌমিয়ার দিকে তাকালে সৌমিয়া বলে, এভাবে তাকাচ্ছেন কেন? ওনাকে বলুন ক্ষমা চাইতে। সেদিনও সে থানায় ওই মেয়েদের কমপ্লেন নেওয়ার সময় এমন ব্যবহার করেছিল। আবি গঙ্গার কাছে জানতে চায় ওই মেয়েটার নাম কি ছিল। তখন সৌমিয়া বলে, কীর্তি, আর লোকটার নাম ছিল যোগেন্দর। আবি তখন চিন্তা করে যে কীর্তির কথা মতো কীর্তিকে প্রভাসের সাথে ডিনার করানোর কন্টেস্টের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। আবার আনুষাকেও জুনিয়র এনটিআরের সাথে শ্যুটের প্রলোভন দেখিয়ে নেওয়া হয়েছিল। এজন্য আবি থানায় ফিরেই বলে, কীর্তিকার ও আনুষাকে একই ব্যক্তি নিয়ে গিয়েছিল। ও ফিল্ম স্টারদের কথা বলে মেয়েদের ফাঁদে ফেলে। সৌমিয়া বলে, তার মানে ও একজন সিরিয়াল কিলার? আবি বলে, সিরিয়াল কিলার না, সিরিয়াল অফেন্ডার। ও কীর্তিকে খুন করেনি, শুধু ডিনার করতে বাধ্য করেছিল। আর আনুষাকেও হয়তো খুন করতে নেয়নি, ওর মোটিভ খুন করা ছিল না। আমি যদি ভুল না বলি, ও নিশ্চয় আবার ওর পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে অন্য কোনো মেয়েকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। সৌমিয়া বলে, তাহলে তো আমাদের লোকজনকে ইনফর্ম করতে হবে, আমাদের একটি প্রেস মিট করে মেয়েদের সতর্ক করতে হবে। আভি অবশ্য সৌমিয়ার এই আইডিয়াতে রাজি হয়, তাই প্রেস মিট ডাকা হয়। তবে প্রেস মিটের সময় সাংবাদিকরা শুধু আনুষার খুন আর খুনিকে নিয়ে সব প্রশ্ন করতে শুরু করে। আভি প্রত্যেকবারই বলে, আমি জানি না। শেষমেশ আভি সবাইকে একটি লিফলেট ধরিয়ে দেয় এবং এই লিফলেট অনুযায়ী সবাইকে সতর্ক করতে খবর প্রকাশ করতে বলে। কিন্তু সাংবাদিকদের গরম খবর চাই, তাই তারা চলে যায়। এদিকে তাদের জন্য আনা নাস্তাও সব পড়ে আছে, এজন্য সৌমিয়ারাই সেগুলো খাচ্ছিল। আর তখনই এক সাংবাদিক তাদের এই খাওয়ার ফটো তুলে নিয়ে যায়। সন্ধ্যা নাগাদ সবাই টিভি সেটের সামনে বসে অপেক্ষা করছে কখনোই প্রেস মিটে নিউজটি দেখানো হবে। দেখানো হয়, তবে তারা যেমনটা চেয়েছিল তার পুরো উল্টো। নিউজে বলা হয়, থানায় মৃত ব্যক্তির বা খুনির কোনো তথ্য না দিয়ে সাংবাদিকদের জোর করে তাদের কথা মতো নিউজ করতে বলা হয়েছে। তারা কেসের কোনো তথ্য না দিতে পারলেও থানায় বসে শুধু সমুচা খাচ্ছে। আর এই খবর প্রকাশ হওয়ার পর সিআই তাদের দুজনকে ডেকে ইচ্ছা মতো বকা দেয়। তবে তারপরও সৌমিয়া বুদ্ধি দেয়, আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে সতর্ক করতে পারি। এজন্য থানার নম্বর দিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুকে এই তথ্য পাঠিয়ে দেওয়া হয়। এখন শুধু ফোন কলের অপেক্ষা। গঙ্গা বলছিল, কেউ কল করবে না, আপনি ফাইল সেকশনে গিয়ে দায়িত্ব পালন করুন। তবে ঠিক তখনই একটি মেয়ে কল করে জানায়, আমার নাম প্রত্যাশা, মহেশবাবুর পিএ পরিচয় দিয়ে কেউ আমাকে মেসেজ দিয়েছে, তবে আমি এখনও কোনো রিপ্লাই দেইনি। কল পাওয়া মাত্রই সৌমিয়া প্রত্যাশার সাথে দেখা করে। প্রত্যাশা বলে, সে লিখেছে মহেশবাবু এই সপ্তাহে পরিবার নিয়ে রিসোর্টে যাবে, তাই সে আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে চাচ্ছে। তখনই আমি আপনাদের মেসেজ দেখে কল করেছি। সৌমিয়া তখন ওই কথাগুলো ভাবতে থাকে। সবাই বলে সে চাকরির উপযুক্ত না, তাই সৌমিয়া প্রত্যাশাকে রিপ্লাই দিতে বলে যে আমি আসছি। জবাবে অন্য পাশ থেকে রিপ্লাই আসে, বিকেল 5টায় বিদার রোডের 4th মাইলস্টোনের কাছে এসে থেকো, আমি তোমাকে পিক করব। সেখান থেকে আমরা বিদার রিসোর্টে যাব। কথা মতো যোগেন্দর সময় মতো ওই স্পটে গিয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর একটি কারও আসে, তবে প্রত্যাশা আসেনি, সৌমিয়া এসেছে। আর সৌমিয়াকে দেখা মাত্রই যোগেন্দর বুঝতে পারে এটা তাকে ধরার ফাঁদ। তাই যোগেন্দর মেসেজ করে যে মহেশবাবু স্যার হঠাৎ তার ট্রিপ ক্যান্সেল করেছে,
ডেট পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। সৌমিয়ারও কি করার, তাই সে ফিরেই যাচ্ছিল। তবে যোগেন্দর সৌমিয়াকে ফলো করছে। যেতে যেতে রাত হয়ে যায়। আর এই সুযোগে একটি নির্জন জায়গা দেখে যোগেন্দর সৌমিয়ার কারে ধাক্কা দিতে শুরু করে। এক সময় তো কারটিকে ধাক্কা দিলে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের উপর গিয়ে আছড়ে পড়ে। সৌমিয়াও মারাত্মকভাবে আহত হয়। যোগেন্দর তখনও সৌমিয়াকে মারতে কার নিয়ে এগিয়ে আসছিল। তবে তখনই সেখানে একদল কৃষক এসে পড়ায় যোগেন্দর পালিয়ে যায়। আর ওই কৃষকেরা সৌমিয়াকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর সৌমিয়ার জ্ঞান ফিরেই দেখে আবি পাশে বসে আছে। আবি বলে, এটা কেন করতে গিয়েছিলে? অ্যাটলিস্ট আমাকে আগে ইনফর্ম করা উচিত ছিল। ডক্টর এসে জানায় তেমন সিরিয়াস কোনো ইনজুরি নেই, একটু মেন্টালি শক পেয়েছে, এছাড়া সব ঠিক আছে। ডক্টর চলে যেতেই নার্স এসে সৌমিয়াকে ইঞ্জেকশন দিচ্ছিল। তখন সৌমিয়াও আবির কাঁধে মাথা রাখে। আর এরপরই তারা দুজন যেন কোনো অন্য জগতে হারিয়ে যায়। তবে কিছুক্ষণ পর বুঝতে পেরে আবি দ্রুত হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। আর আসা মাত্রই আবি মদের বোতল বের করে খেতে খেতে আবির ওয়াইফের কথা ভাবছিল। একদিকে আবি তার ওয়াইফ হারিকার বাজে ব্যবহার, আর অন্যদিকে সৌমিয়ার ভালোবাসার কথা চিন্তা করছে। এসব কল্পনা করতে করতে এক পর্যায়ে বোতল ছুঁড়ে আলমারির কাঁচ ভেঙে ফেলে। আর এরপরে আমরা আভি নয়, যোগেন্দরকে দেখতে পাই। দাঁড়ান, কি কনফিউজ হয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমিও হয়েছিলাম। তবে চলুন আসল স্টোরি জেনে আসি। মূলত যোগেন্দর কোনো ব্যক্তি নয়। যোগেন্দর হচ্ছে আভির মধ্যে থাকা আভির অন্য একটি চরিত্র, মানে স্প্লিট পার্সোনালিটি। এখন প্রশ্ন করতে পারেন, প্রথম সিনে যে যোগেন্দর হারিকাকে মারল সেটাও আভি ছিল। তবে আভি তার এই ভিন্ন চরিত্রের সম্পর্কে কিছুই জানে না। যখনই সে হারিকার বিষয়ে ভাবে তখনই তার মধ্যে থাকা যোগেন্দর চরিত্র বেরিয়ে আসে। আর আবির কাছে এখন এটাই বড় একটা চ্যালেঞ্জ, যে কোনো মূল্য তাকে যোগেন্দরকে ধরতে হবে। আর আভি এটা কখনোই পারবে না। পরদিন সকাল হতেই গঙ্গা কল করে জানায় সৌমিয়া হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরেছে। তাই আভি আর গঙ্গা সৌমিয়ার সাথে দেখা করতে যায়। সৌমিয়ার বাবা তো মেয়েকে আর চাকরি করতে দিবে না, যদিও দেয় তাও সৌমিয়া যেন ফাইল সেকশনে কাজ করে। অবশ্য আভি জানায় আজ সৌমিয়ার জন্যই একটি মেয়ে রক্ষা পেয়েছে। আভি সৌমিয়াকে বাহবা দেয়। এটা দেখে সৌমিয়াও বলে, আমি কাল থেকে ডিউটি জয়েন করব। আর এর পরদিনই সৌমিয়া থানায় যায়, কিন্তু এখনও ঠিকমতো চলতে পারছে না। আভি থানায় এসে সৌমিয়াকে জানায়, তোমার কার আমি চেক করেছি, কালো রঙের একটি এসইউভি কার ছিল। আমি আশেপাশের সব মেকানিককেও ইনফর্ম করে দিয়েছি। আর ওই রিসোর্ট ম্যানেজারের সাথেও কথা হয়েছে, টাকা খেয়ে তারা রেকর্ড করেনি। তাদের কল ডিটেলস কাল পেয়ে যাব। আর থাকে কীর্তির কথা, ওই একমাত্র ব্যক্তি যে যোগেন্দরকে দেখেছে, কিন্তু কীর্তিও তার বাসা খালি করে চলে গেছে। আমাদের টিম খোঁজার চেষ্টা করছে। এর মধ্যে এক লেডি কনস্টেবল এসে জানায় কীর্তির তথ্য পাওয়া গেছে। শোনা মাত্রই আবি আর সৌমিয়া ওই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে যেতে যেতে সৌমিয়া বলছিল, আমি তো ভেবেছিলাম আপনি সিঙ্গেল, পরে জানতে পারলাম বিবাহিত। তো আপনার ওয়াইফ কি করে, মানে হারিকা? আভি বলে, আমি জানি না, আমি তো এটাই জানি না ও কোথায় আছে। সৌমিয়া জানতে চায়, কি হয়েছিল আপনাদের, সেপারেট কেন হয়েছিলেন? আভি বলে, আমি সেপারেট হইনি, ওই চলে গেছে। বিয়ের সময় থেকেই ও আমাকে পছন্দ করতো না, ওর এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তাই ও চলে গেছে। সৌমিয়া জানতে চায়, ওর এক্সপেকটেশন কি ছিল? আবির তখন মনে পড়ে হারিকা তাকে বলতো, তোমাকে আমি পছন্দ করি না, কথায় কথায় রেগে যেত, অপমান অপদস্থ করত। এসব ভাবতে ভাবতে আবি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য রাস্তায় চলে যাচ্ছিল। তখন সৌমিয়া ডাকাডাকি করায় আবি কার ব্রেক করে। এরপর গাড়ি থেকে নামতেই সামনের সুন্দর দৃশ্য দেখে সৌমিয়া বলছিল, আপনি কিছু এক্সপেকটেশনের কথা বলছিলেন। তখন আবি বলে, তোমরা মেয়েরা চাও স্বামী হিরোর মতো হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরবে, তোমাদের সব আবদার মেনে নিবে। সৌমিয়া বলে, দেখুন স্যার, এইসব কিছু জরুরি না। আবি জানতে চায়, তাহলে তোমার এক্সপেকটেশন কি? সৌমিয়া বলে, যে আমাকে বুঝবে, আমার চাকরিকে সম্মান করবে, আমার সাথে ভালোভাবে কথা বলবে, এতটুকুই যথেষ্ট। সৌমিয়া আবির কাছে তার এক্সপেকটেশনের কথা জানতে চায়। তখন আভি বলে, রাতে আকাশের নিচে ক্যান্ডেল লাইট ডিনার, দুজনে একটু ডান্স করা, লং ড্রাইভে যাওয়া, একটু রোমান্স করা। আবির মুখে এসব শুনে সৌমিয়া বলছিল, এত কিছুর পরও জানি না হারিকা আর কি এক্সপেক্ট করত। এরপর তারা কথা বলতে বলতে কীর্তির বাড়িতে পৌঁছে যায়। কিন্তু দরজা খোলা মাত্রই কীর্তি আবিকে দেখেই ওই রাতের কথা মনে পড়ে যায়। আবার সেদিন থানায় আবিকে দেখেই
কীর্তি ভয়ে সেখান থেকে চলে গিয়েছিল। আভি কীর্তিকে বলে, দেখো, ওই দিন আমরা তোমার কথায় অবহেলা করেছি, তুমি আমাদের তথ্য দাও, তোমার নাম প্রকাশ হবে না। কীর্তি বলে, আমার কিছুই মনে নেই স্যার। এরপরও কীর্তিকে জোরাজুরি করলে কীর্তি তাদের হাতে পায়ে ধরে বলে, দেখুন, আমার কিছু মনে নেই, আমাকে আপনারা ছেড়ে দিন। বলেই কীর্তি দরজা লাগিয়ে দেয়। এরপর আভি আর সৌমিয়া ফিরে আসে। আভি সৌমিয়াকে ড্রপ করতে গেলে সৌমিয়া আভিকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে। আর এরপরই আভিও বুঝতে পারে সৌমিয়া তাকে ভালোবাসে। এর জন্য আভি বাড়িতে ফিরে আসে। আর এখানে আমাদের দেখানো হয় আভি আর হারিকার স্টোরি। বিয়ের দিন থেকেই হারিকা আভির সাথে খারাপ আচরণ করছিল। বিয়ে বাড়িতে ফটো তোলার সময় ফটোগ্রাফার যখন হারিকাকে আভির কাঁধে হাত রাখতে বলছিল, তখনই হারিকা বলেছিল, আমি ওকে স্পর্শ করব না, ছবি তুলতে হলে এভাবেই তুলুন। এরপর বাসর ঘরে গিয়ে আভি বলছিল, দেখো হারিকা, আমি নিজে তোমার জন্য সাজিয়েছি, বসো। হারিকা বলে, আমি বসবো না, যে কোনো একজন এই ঘরে থাকবে। আভি বলে, আমি বুঝতে পারছি, আমি আজ রাতে নিচে শুব। কিন্তু হারিকা বলে, ফ্লোরেও না, তুমি বাইরে চলে যাও। হারিকা উত্তেজিত হয়ে যাওয়ায় আভি বেরিয়ে যায়। আবার আবির জন্মদিনের দিন আভি বাড়ি ফিরে দেখে কেক কাটা হয়ে গেছে। হারিকা বলে, তোমার 7টায় আসার কথা ছিল, এখন 8:30 বাজে। আভি বলে, থানায় সিআই স্যার ছিল। হারিকা বলে, আমাকে থানার এক্সকিউজ দিও না তো, তুমি যদি আমাকে সময় না দিতে পারো এমন চাকরি করো কেন? আমার ভাগের টুকু আমি খেয়ে নিয়েছি, তোমারটা খেয়ে নাও। আবার একদিন আভি বলছিল, চলো না বাইরে থেকে ডিনার করে আসি। হারিকা তখন বলে ওঠে, তোমার কি মনে হয় রাস্তার পাশে দাঁড়িয়ে বিরিয়ানি খাওয়াকে ডিনার বলে? আমি যেমন ডিনার এক্সপেক্ট করি তুমি তেমন ইনকামও করো না। এরপর একদিন আভি হারিকাকে বলছিল, মাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারবে? হারিকা মুখের উপর বলে দেয়, আমি মুভি দেখতে যাচ্ছি, আমার সময় নেই। হারিকার এমন টর্চার সহ্য করতে করতেই আভির মধ্যে যোগেন্দর সৃষ্টি হয়ে গেছে। এজন্য যখনই আভি হারিকার কথা ভাবে তার মধ্যে যোগেন্দর এসে পড়ে। যোগেন্দর পাশের ঘরে যেতেই দেখা যায় এখানেই সব কিছুর প্ল্যান করে সে। তবে অন্য মেয়েদের মাঝে এখানে সৌমিয়ার ফটো ছিল। যোগেন্দর ফটোর সামনে দাঁড়িয়ে বলছিল, আভি জানেই না আমি আভি। আভি যা করে, যা ভাবে, আমি সব কিছুর থেকে এক স্টেপ আগে থাকি, তোমরা কখনোই আমাকে ধরতে পারবে না। যোগেন্দর আভিকে ব্যবহার করে সৌমিয়াকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে এবং সৌমিয়াকে মেসেজ পাঠায় যে তোমার সাথে লং ড্রাইভে গিয়ে আমি অনেক এনজয় করেছি, নেক্সট ফাংশনে আমি তোমাকে সারপ্রাইজ দিব। আর এই মেসেজ দেখে তো সৌমিয়া মহাখুশি। সে তো আর জানে না আভি তাকে মেসেজ করেনি। এর পরদিন সকালে সৌমিয়া থানায় আসতেই আভি সৌমিয়াকে বলছিল যে রিসোর্ট ম্যানেজারকে যে নম্বর থেকে কল করা হয়েছিল আমরা ওই নম্বরটি ট্রেস করতে পারিনি, আমাদের একজন সাইবার এক্সপার্ট দরকার। সৌমিয়া বলে, আমার পরিচিত একজন আছে, ওর নাম রেশমা, ও শহরে থাকে। আভি বলে, তাহলে কালই চলে যাও, আর এই বিষয়টা গোপন রেখো। কিন্তু কাল আবার বৃদ্ধাশ্রমের অনুষ্ঠান, আভিও মেসেজ করে রেখেছে, তাই সৌমিয়া যে করেই হোক অনুষ্ঠানে যাবে। এখান থেকে সিন চলে যায় পরবর্তী দিন অনুষ্ঠানে। অন্যদের মতো আভিও আজ সিভিল পোশাক এসেছে। এজন্য আভিকে ইউনিফর্ম ছাড়া দেখে সৌমিয়া বলছিল, বাহ, তোমার তাহলে ইউনিফর্ম ছাড়াও শার্ট আছে? গঙ্গা বলছিল, স্যার অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে। আভিও তাই বলছিল। তখন গঙ্গা মনে করিয়ে দেয়, স্যার আপনি তো সব করেছেন। অবশ্য আভি জানেই না সেই করিয়েছে, কারণ এসব তো যোগেন্দরের কথা করা হয়েছে। গঙ্গা যোগেন্দরের কথা মতো আভি আর সৌমিয়ার জন্য লাঞ্চের একটি অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। এজন্য আভি আর সৌমিয়া লাঞ্চ করতে সেখানে যায় এবং খেতে খেতে সৌমিয়া জানতে চাচ্ছিল, তোমার এই আভিরাম শব্দের অর্থ কী, কে রেখেছিল? আভি বলে, আমার মা রেখেছিল। আভিরাম মানে ছোট রাম, আর পূর্ণ অর্থ হলো শিব। সৌমিয়া তখন কথায় কথায় জানতে চায়, তাহলে হারিকা নামের অর্থ কী? আভি বলে, জানি না। সৌমিয়া জানতে চায়, হারিকা এখন কোথায় থাকে? আভি বলে, তাও জানি না, আর জানতেও চাই না। সৌমিয়া বারবার হারিকা হারিকা বলায় আভি কনফিউজড হয়ে যাচ্ছিল। এদিকে গঙ্গা সৌমিয়াকে কিছুক্ষণের জন্য ডেকে নিয়ে যায়, আর যতক্ষণে সৌমিয়া ফিরে আসে আভি যোগেন্দর হয়ে গেছে। সৌমিয়া ফিরে এলে যোগেন্দর সৌমিয়ার প্রশংসা করতে শুরু করে। অবশ্য সৌমিয়াও এতে মহাখুশি। তবে সৌমিয়া বুঝতে পারছে না হঠাৎ করে আভির এই পরিবর্তন কিভাবে হলো। এরপর লাঞ্চ শেষ করে সৌমিয়া গঙ্গার কাছে হারিকার সম্পর্কে জানতে চাচ্ছিল। তখনই সৌমিয়া খেয়াল করে গঙ্গার হাতে গঙ্গার মেয়ের বিয়ের ইনভাইটেশন কার্ড, যার মধ্যে হারিকার নামের কার্ডও আছে। তাই সৌমিয়া বলে যে ডিপার্টমেন্ট রিলেটেড যাদের কার্ড আছে আমাকে দিন, আমি দিয়ে দিব। এই জন্য গঙ্গা দিয়েও দেয়। এরপর সৌমিয়া কার্ডগুলো নিয়ে প্রথমেই হারিকার বাড়িতে কার্ড দিতে চায়। অবশ্য বিয়ের কার্ড দেখে
হারিকার বাবা একটু অন্যরকম আচরণ করছিল। এটা দেখে সৌমিয়া হারিকার মায়ের সাথে কথা বলে এবং এখানে সেটাও জানতে পারে হারিকা এখন কোথায় তারাও জানে না। তবে সৌমিয়া চালাকি করে আবি আর হারিকার বিয়ের ফটো দেখতে চায়। হারিকার মা দেখানো মাত্রই সৌমিয়া গোপন অ্যালবাম থেকে হারিকার একটি ফটো চুরি করে নিয়ে চলে যায়। আর এর পরদিনই সৌমিয়া শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আভি যোগেন্দরকে ধরার জন্য বিভিন্ন জায়গায় ক্লু খুঁজে বেড়াচ্ছে। সৌমিয়া শহরে এসে তার সাইবার এক্সপার্ট বন্ধু রেশমার সাথে দেখা করে। রেশমা ও নম্বরটির ডিটেলস বের করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। রেশমা বলে এই কিলার খুব চালাক, ও ভালোভাবে জানে আমরা কিভাবে তদন্ত করি। সৌমিয়া বলে আভিও এমনটাই বলেছে, ও মেয়েদের পছন্দের ফিল্ম স্টারদের কথা বলে ওদের ফাঁদে ফেলেছে। রেশমা বলে আমার মনে হয় আমাদের আগে কিলারের মোটিভ খুঁজে বের করা দরকার। তুই ফরেন্সিক সাইকোলজিস্টের সাহায্য নিতে পারিস, তারা সব শুনে যোগেন্দরের একটি প্রোফাইল তৈরি করে দিতে পারবে, তখন ওকে ধরতে সুবিধা হবে। সৌমিয়া বলে আভিও কাজ করছে, ধরে ফেলবে। বাই দ্য ওয়ে, তুই ফটো দিয়ে কার তথ্য বের করতে পারবি? রেশমা জানতে চায় কার। সৌমিয়া বলে আসলে আভির ওয়াইফের। আভিও জানে না এবং হারিকার পরিবারও জানে না যে হারিকা এখন কোথায় আছে। রেশমা বলে পারবো। এরপর রেশমা হারিকার ফটো স্ক্যান করে নাম লিখে সার্চ করতেই দেখে হারিকার নাম মৃত ব্যক্তিদের ডেটাবেজে আছে। এমনকি হারসার নামে 27 বছরের এক ছেলের সাথে কোহির বর্ডারের পাশে বডি পাওয়া গিয়েছিল। এমনকি বডিতে ড্রাগও পাওয়া গিয়েছিল। রেশমা হারিকার খুনের কেসের সব ডিটেলস বের করে দিলে সৌমিয়া সেগুলো নিয়ে ফিরে আসে। আর প্রথমে এসেই গঙ্গার সাথে দেখা করে গঙ্গাকে বিষয়টি জানায় এবং জানতে চায় হারিকা আসলে কি করত। গঙ্গা বলে ছোটবেলা থেকেই ও মুভি আর মুভি স্টারদের পাগল ছিল। ও সবসময় ওই ড্রিম লাইফে পড়ে থাকত। এই জন্য তো আবির জীবনটাও দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছিল। হারিকার জন্য আবি স্যার অনেক সাফার করেছে। সৌমিয়া জানতে চায় হারিকা কার সাথে পালিয়েছিল। গঙ্গা জানায় ও ছোটোখাটো একটা অভিনেতা ছিল, হারিকাকে 2 স্টার বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ফাঁদে ফেলে ওকে নিয়ে পালিয়েছিল। এরপর আমরা কিছুই জানি না। সৌমিয়া বলে আবিকে জানানো উচিত, কিন্তু গঙ্গা বলছিল দরকার নেই, আবি স্যার মাত্র এসব থেকে মুক্ত হতে শুরু করেছে। কিন্তু সৌমিয়ার কথা, এটা জানার পর ও হয়তো অতীত থেকে মুক্ত হতেও পারে। এটা বলে সৌমিয়া চলে যায়। তবে বাড়ি ফেরার আগে সৌমিয়া আবির বাড়িতে যায়। আবি ও সৌমিয়াকে দেখে আগে দুজনের জন্য নুডলস রান্না করে আনে। এরপর খেতে খেতে আবি সৌমিয়াকে বলছিল যে যোগেন্দর কীর্তিকে কন্টেস্টের কথা বলে ফাঁসিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে আমরা এক গ্যারেজ মেকানিককে পেয়েছি যে ওই কন্টেস্টে লিফলেট বিতরণ করেছিল। তবে ওকে যে এসব দিয়েছিল ও তার চেহারা দেখতে পায়নি। ও শুধু জানিয়েছে কালো রঙের টয়টা ফরচুনার কার ছিল। আর ওই একই রকম কার পাশের একটি গ্যাস স্টেশনে দেখা গেছে। এই এলাকায় মাত্র 2টি গ্যাস স্টেশন আছে। পরপর কয়েকদিন ওই কারটি সেখানেই দেখা গেছে। তার মানে সেটা যোগেন্দরই হবে। সৌমিয়া বলে দেখো আভি, আমি তোমার সাথে অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি ইনভাইটেশন লেটার নিয়ে হারিকাদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম ওর বাবা মা ওর খোঁজ জানে না। তাই আমি কিউরিয়াস হয়ে হারিকার একটি ফটো নিয়ে রেশমাকে ট্র্যাক করতে বলেছিলাম। হারিকা খুন হয়েছে। এটা শোনার পরই আভি উঠে যায়। আর তখনই যোগেন্দর বেরিয়ে আসে। যোগেন্দর বলে সব আমারই দোষ, আমি ভালোবাসতে জানি না, যদি জানতাম আজ এমনটা হতো না। সৌমিয়া বোঝায় তুমি অনেক সাফার করেছ, এতে তোমার কোনো দোষ নেই। সৌমিয়া আভিকে সান্ত্বনা দিচ্ছিল আর যোগেন্দরও এই সুযোগটা নেয়ার চেষ্টা করছিল। তবে ঠিক তখনই গঙ্গা এসে পড়ে আর এরপর সৌমিয়াও বাড়িতে চলে যায়। আর ওই রাতেই যোগেন্দর গ্যাস স্টেশনের স্টাফকে দিয়ে সৌমিয়াকে কল করিয়ে বলায় যে ওই কালো কারটি গ্যাস নিতে এসেছে। আভি স্যার ফোন ধরছে না। আর এটা শোনা মাত্রই সৌমিয়া দ্রুত বেরিয়ে যায়। যোগেন্দরও সৌমিয়ার জন্য অপেক্ষা করছিল। সৌমিয়া পৌঁছানো মাত্রই যোগেন্দর কার স্টার্ট করে সেখান থেকে যেতে থাকে। সৌমিয়াও তার পিছু করছে। এভাবে যেতে যেতে একসময় যোগেন্দর সৌমিয়াকে জঙ্গলের মধ্যে একটি দুর্গম বাড়িতে নিয়ে যায়। সৌমিয়া যোগেন্দরকে ধরতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যোগেন্দর ধরা দিচ্ছে না। একসময় যোগেন্দর সেখানে থাকা একটি ট্রাকে আগুন দিয়ে সৌমিয়াকে আগুনের হাত থেকে বাঁচায়, মানে সৌমিয়ার আরও কাছে যাওয়ার চেষ্টা। তবে যোগেন্দরকে দেখেই সৌমিয়া বলছিল তুমি এখানে কিভাবে। তবে আভি তার জবাব না দিয়ে উল্টো সৌমিয়াকে বলতে থাকে যে এটা একটা ফাঁদ, তুমি কি ভেবেছ এত সহজে ধরা দিবে? তুমি এখানে একা কেন এসেছ? সৌমিয়া তখন বলছিল তুমি আমার জন্য কত কি করছো, তুমি কি চাও আমার কাছে? যোগেন্দর শুধু বলে আমার যখন দরকার পড়বে আমি চেয়ে নিব। এরপর তারা সেখান থেকে চলে আসে।
সিন চলে যায় গঙ্গার মেয়ের বিয়ের দিনে। আভিও বিয়েতে এসেছে। আভি বিয়েতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে সৌমিয়াকে কীভাবে প্রপোজ করবে তার প্র্যাকটিস করছিল। তবে যখনই সে আলমারি খুলে সামনে হারিকার ফটো দেখা মাত্রই তার ভিতর থেকে যোগেন্দার বেরিয়ে আসে। এদিকে সৌমিয়াও বিয়েতে এসেছে। যোগেন্দরও আসে, তবে একটু ভিন্ন সাজে। দেখে তো সবাই অবাক। শুধু তাই নয়, যে আবি কখনো ড্রিঙ্ক করে না, যোগেন্দর নিজে ড্রিঙ্ক করছে, আবার সৌমিয়াকেও ড্রিঙ্ক করতে বলছে। এমনকি সবার মধ্যে সৌমিয়াকে নিয়ে ডান্স করছে, বারবার সৌমিয়ার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। দূর থেকে দেখে গঙ্গাও বুঝতে পারছে না আবি স্যার এমন কেন করছে। যোগেন্দরও সুযোগ বুঝে সৌমিয়াকে বলে, এখানে না, চলো একটু দূরে গিয়ে কথা বলি। সৌমিয়াও যোগেন্দরের সাথে চলে যায়। এরপর হাঁটতে হাঁটতে যোগেন্দর বলছিল, আমার তোমার এটা ওটা খুবই ভালো লাগে। সৌমিয়া জানতে চায়, তুমি কি আমাকে ভালোবাসো? যোগেন্দর বলে, হ্যাঁ, যদি তোমার কোনো সমস্যা না থাকে। তখনই সৌমিয়া জানতে চায়, তুমি কি হারিকাকে ভালোবাসতে? যোগেন্দর বলে, না, ওই সময় আমি বুঝতেই পারছিলাম না আমি কি চাই। সৌমিয়া জানতে চায়, তুমি জানতে চাও না হারিকাকে কে খুন করলো, ও কিভাবে মারা গেল? যোগেন্দর বলে, না, আমি ওর কথা ভাবতেই চাই না। সত্যি বলতে হারিকা মারা গেছে জানতে পেরে আমার স্বস্তি অনুভব হচ্ছে। এটা ওদের দুজনের প্রাপ্য ছিল। সৌমিয়া জানতে চায়, দুজনের মানে? যোগেন্দর বলে, হারিকা আর ওর বয়ফ্রেন্ড হার্ষা। শোনা মাত্রই সৌমিয়া যোগেন্দরের হাতে হাতকড়া লাগিয়ে দেয় এবং সাথে সাথে একটি খুঁটির সাথে আটকে ফেলে। এরপর সৌমিয়া বলে, আমি তো শুধু হারিকার মৃত্যুর কথা বলেছিলাম, হার্ষার কথা তো বলিনি। শুধু আমি আর রেশমাই এই ব্যাপারে জানি। এটার দ্বারাই মূলত সৌমিয়া বুঝতে পেরেছে আভি যোগেন্দর। সৌমিয়া বলে, ওই দিন কীর্তি যখন বলছিল আমি যোগেন্দরের সাথেই ছিলাম, তখন আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি যখন তোমাকে হারিকার মৃত্যুর কথা জানালাম, তুমি একবারও জানতে চাইলে না ও কিভাবে মারা গেল। তখনই আমার সন্দেহ হয়েছিল। আবার আমি হারিকা, হার্ষা আর আনুষার ডেথ রিপোর্টও পর্যবেক্ষণ করে দেখেছি। তিনজনের ক্ষেত্রেই একই অস্ত্র ব্যবহার করা হয়েছে। বডি আলাদা, কিন্তু সবাইকে একইভাবে মারা হয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম আভি যোগেন্দর সেজে এগুলো করছে, কিন্তু এরপর আবার চিন্তা করি তোমার মতো অনেস্ট পুলিশ অফিসার কিভাবে এসব করে। তখন আমি রেশমার কথা মতো ফরেন্সিক সাইকোলজিস্টের সাথে দেখা করি এবং বুঝতে পারি হারিকা আভিকে যা দিতে পারেনি, যোগেন্দরের জন্য সেগুলোই ছিল মোটিভ। হারিকার মতো যোগেন্দরও ওই ড্রিম লাইফে বসবাস করছে। আর এই সব কিছু পর্যালোচনা করে আমি বুঝতে পারি এটা স্প্লিট পার্সোনালিটি, মানে একজনের মধ্যে দুটি ভিন্ন চরিত্র। অবশ্য যোগেন্দর স্বীকার করে নেয় যে সেই হারিকা, হার্ষা আর আনুষার খুন করেছে। সাথে এটাও জানায় সে রেশমারও খুন করেছে, যাতে কেউ তার সিক্রেট জানতে না পারে। আর রেশমার খুনের কথা শোনা মাত্রই সৌমিয়া যখনই যোগেন্দরের কাছে যায়, যোগেন্দর কৌশলে সৌমিয়াকে ধাক্কা দিয়ে ফেলে ওই খুঁটি তুলে সৌমিয়ার ব্যাগ থেকে চাবি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সৌমিয়া নাছোড়বান্দা। সৌমিয়া তার পিছু করে যাচ্ছে। যেতে যেতে সৌমিয়া দেখে একটি ফিল্ম সেট বানানো, মানে যোগেন্দর সৌমিয়াকে আজ এখানে আনতে চেয়েছিল, আর এখানে সে সৌমিয়ার সাথে বাসর করার প্ল্যান সাজিয়ে রেখেছিল। সৌমিয়াকে দেখে যোগেন্দর সৌমিয়াকে একটি শাড়ি পরে রেডি হতে বলছিল, কিন্তু সৌমিয়া তখনও বলছিল, শুধুমাত্র আভির জন্য তোমাকে আমি এখনও শ্যুট করছি না। অবশ্য যোগেন্দরের কথা, ও আবার কোনো পুরুষ নাকি, ও তো কাপুরুষ। ও জানেই না কিভাবে মেয়েদের চাহিদা পূরণ করতে হয়। এক কথা দু কথায় দুজনের মধ্যে ফাইট শুরু হয়। সৌমিয়াও আভিকে ফিরিয়ে আনতে শ্যুট না করে বারবার আভিকে ডেকেই যাচ্ছে। তবে একসময় যোগেন্দর সৌমিয়ার বুকে ছুরি মেরে দেয়, আর তখনই যোগেন্দরের স্থানে আভি এসে পড়ে। আভি তো পুরোই হতবাক, এসব কি হচ্ছে। কিন্তু যোগেন্দর তখনও আভির মস্তিষ্কের মধ্যে থেকে সৌমিয়াকে মারতে বলছে। তবে আভি এবার সব বুঝতে পারে এবং নিজের ভিতর থেকে যোগেন্দরকে সরাতে নিজের পেটে ছুরি মারে। যোগেন্দর তখনও বলে, আমাকে মারিস না, আমরা দুজন একসাথে থাকলে নতুন নতুন অভিজ্ঞতা পাবি। কিন্তু আভির কথা, আমার এসব কিছুই চাই না, আমি শুধু একটু ভালোবাসা চাই। এটা বলেই যখনই আভি আবার ছুরি মারতে যাবে, সাথে সাথে সৌমিয়া আভির হাতে শ্যুট করে দেয়। এরপর যোগেন্দরও বিদায় নেয়। আভি আর সৌমিয়াকে হসপিটালে নেওয়া হয়। সিন চলে যায় কয়েকদিন পর। আভিকে এখন ট্রিটমেন্টে রাখা হচ্ছে। আর এদিকে এমন কমপ্লিকেটেড কেস সলভ করায় সৌমিয়া এখন প্রশংসা পাচ্ছে। সে প্রমাণ করে দিয়েছে মেয়েরাও পারে। আপনাদের বোঝার স্বার্থে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। আবির যেটা হয়েছিল সেটা হচ্ছে
স্প্লিট আর যদি পার্সোনালিটি, আপনার আর এটার পছন্দের মানে হচ্ছে ফিল্মিস্টারের সাথে একজনেরই দুটি আপনি ভিন্ন ডিনার চরিত্র, করার লং কিন্তু ড্রাইভে ওই যাওয়ার ব্যক্তি সুযোগ কখনোই পান, বুঝতে পারবে না তখন ওই তার আপনার মধ্যে থাকা স্প্লিট অনুভূতিটা পার্সোনালিটি কেমন হবে? কি ভাবছে বা কি করছে, সুন্দরী মেয়েদের যে জন্য এই অনুভূতিকে যোগেন্দ্র কি করেছিল পুঁজি করে আবির কখনোই জানতে পারেনি। তাদের আর পছন্দের যোগেন্দ্র এই জন্যই স্টারের সাথে আবির থেকে এক কদম তরল অগ্রসর পরিবর্তন ছিল। দেখিয়ে মুভিটি তো শেষ হলো, নির্জন স্থানে তবে নিয়ে একটি কথা আমি বলতে চাই, আবির সাথে যেটা হয়েছে তার জন্য সম্পূর্ণ দোষ ছিল হারিকার। কারণ হারিকা নিজের লাইফকে ফিল্ম স্টারদের লাইফস্টাইলের সাথে কম্পেয়ার করতে শুরু করেছিল, আর এজন্যই মূলত হারিকার অত্যাচারে আবির ওই অবস্থা হয়েছিল। আর হারিকার মতো এমন অনেক হারিকা আমাদের সমাজেও আছে যারা অনেক বেশি এক্সপেক্ট করে, অনেক বেশি আবদার করে, আর স্বামীরাও তাদের টর্চার সহ্য করতে না পেরে তাদের আবদার মেটানোর জন্য বিভিন্ন দুর্নীতির আশ্রয় নেয়। একজন নারী যেমন একটি পরিবারকে জোড়া লাগাতে পারে, তেমনি একটি পরিবারকে কাচের মতো ভেঙে চুরমার করে দিতে পারে। মুভিটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।